ইরান কি আ পতনের জন্য প্রস্তুত কিনা আপনার কি মনে হয়? ইরানের ইমিডিয়েটলি সরকার কোলাপস করবে কিনা? আমার তো মনে হয় না। শেখ হাসিনা সরকার যত বছর ছিল, ওই সময় আমরা দেখতাম যে অ্যা সংঘর্ষে নিহত। এভাবে নিউজ হতো না যে পুলিশ গুলি করে হত্যা করেছে, এরকম। কিন্তু অপোজিট সাইডে নিউজ হতো যে শিবির কর্মী পুলিশ হত্যা করেছে। এইভাবে। তখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমার মনে হয় ইয়েলো জার্নালিজমের সবচেয়ে ক্রিটিক্যাল টুল। তো আমাদের মুসলমানদের মিলিটারি ডক্ট্রিন হচ্ছে শান্তিতে এবং সমরে। যুদ্ধ চলুক অথবা না চলুক, আমরা কন্টিনিউয়াস আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি ইনক্রিজ করতেই থাকবো। আমাদের শহীদ শরীফ ওসমান হাদির কিন্তু একটা স্ট্যাটাস ছিল। তিনি বলেছিলেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। ইরানি জাতি কখনো বিদেশি শাসকের অধীনস্থ থাকেনি। বর্তমানে তো দাঙ্গা কমপ্লিটলি কন্ট্রোলে চলে এসছে। আর সামনে আবারও হবে, হ্যাঁ হবে। এবং সামনে আবারও এরকম গোলাগুলি হবে, উভয় পক্ষের মানুষ মারা যাবে, আবারও মারা যাবে। আমেরিকার কি এতই দৈন্যদশা হলো যে আমেরিকা ওই মরা শাহের আধমরা পুত্রকে সামনে নিয়ে আসবে এবং বলবে যে এটাই অপশন। ইরানিরা তো এটা অ্যাকসেপ্ট করছে না। তাহলে ইরানের ভিতরে নিশ্চয়ই স্মাগলড স্টার্লিং ডিভাইস আছে, যেটা আমরা ওই সময় যুদ্ধের সময় জানতে পারলাম। এইরকম হাজার হাজার স্মাগলড ডিভাইস তারা পাঠাচ্ছে ফ্রি অফ কস্ট মানবতার জন্য এত সুন্দর করে পাঠাচ্ছে, বাট সেটা কিন্তু গাজাবাসীর জন্য পাঠায় না। টপ লেয়ার বলতে আমরা বুঝি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া। এবং ওই সোশ্যাল মিডিয়া আমার লেখা আপনি পাবেন না, কিন্তু কোনো বিশেষ ব্যক্তির লেখা আপনার নিউজ ফিডে এমনিই আসতে থাকে। ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউট করে ফ্যাসিবাদী কায়দায় খামেনি গণহত্যা চালাচ্ছে। হোয়াট? তোমরা চিন্তাও করতে পারো না যে একটা ভালো সরকার ইন্টারনেট কখন বন্ধ করা লাগতে পারে। কিন্তু মিলিটারি স্ট্রাইকটা তো সবচেয়ে শক্তিশালী অপশন। এরপর ২০২৬ সালে এসে তাদেরকে আবারও সেই প্রোটেস্টের অপশনে ফিরে যেতে হলো, যেটা তুলনামূলক কম শক্তিশালী অপশন। তার মানে তাদের অপশন ফুরিয়ে গেছে। এদেরকে যদি পারচেজ করা যেত, ইরানকে এতদিনে ফেলে রাখতো না, বাদ রাখতো না। এতদিনে খামেনেইকে উঠায় নিয়ে যেত, অন্যদেরকে উঠায় নিয়ে যেত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইরান সংকটের আদ্যোপান্ত নিয়ে আলোচনা করব। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক জনাব নূরে আলম মাসুদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আমরা সংকটের পেছনে এবং বর্তমান পরিস্থিতি, ইরানের সবকিছু নিয়ে আলোচনা করতে চাই। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে একটু কথা বলি। আজকের হিসেব বলছে, আমরা বেশ কয়েকটা গণমাধ্যমে দেখলাম যে অনেক গণমাধ্যম বলছে প্রায় ৫ শতাধিক, এর মধ্যে যে অতি সম্প্রতি যে ১৫ দিনের আন্দোলন হয়েছে, ৫ শতাধিক মানুষ মারা গেছেন বা নিহত হয়েছেন। আ সাধারণ অনেক মানুষ বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন যে আ খামেনির যে শাসন ব্যবস্থা, এটি কি আসলে একটা আ খুনি বাহিনীতে পরিণত হচ্ছে কিনা? এমন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আসলে এম এই যে বর্তমান পরিস্থিতিতে এতগুলো মানুষ আসলে প্রাণ হারালো, আপনি এই বিষয়টাকে কিভাবে বৈধতা দেবেন বা এই বিষয়টা নিয়ে কি পর্যবেক্ষণ আপনার? আমরা একটু বাংলাদেশের কনটেক্সটটা কানেক্ট করি। বাংলাদেশে শেখ হাসিনা সরকার যত বছর ছিল, ওই সময় আমরা দেখতাম যে অ্যা সংঘর্ষে নিহত। এভাবে নিউজ হতো না যে পুলিশ গুলি করে হত্যা করেছে, এরকম। কিন্তু অপোজিট সাইডে নিউজ হতো যে শিবির কর্মী পুলিশ হত্যা করেছে। এইভাবে। তখন অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমার মনে হয় ইয়েলো জার্নালিজমের সবচেয়ে ক্রিটিক্যাল টুল, প্যাসিভ ভয়েস। তো এই যে মানুষ মারা গিয়েছে বা মানুষ হত্যা হয়েছে, মানুষ, বিক্ষোভকারী, দাঙ্গাকারী, সন্ত্রাসী, আইসিস অর হোয়াটএভার, ওইটা আমাদের কোন শব্দ ব্যবহার করা হচ্ছে? ওয়েস্টার্ন মিডিয়া ১ম এই শব্দগুলো ইউজ করে। তারপর সেটা বাংলাদেশের অনুবাদ মিডিয়া ওটাকে নিয়ে আসে এবং তারপর সেটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা, দে আর দ্য টপ টিয়ার। ন্যারেটিভ অনুযায়ী তারপর তারা সেটাকে সেটাকে এগিয়ে নিয়ে যায়। তো এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে কিনা, সাধারণ মানুষ মারছে কিনা, বিক্ষোভকারীদের মারছে কিনা, বাংলাদেশের কনটেক্সটে বসে আমরা যখন যেকোনো বিক্ষোভকে দেখি সরকারের এগেইনস্টে, এমন একটা কনটেক্সট প্রেক্ষাপট যখন আমরা মাত্র ১.৫ বছর আগে একটা আপরাইজিং করেছি
এবং জালিম সরকারের এগেনস্টে, তখন আমরা কোন কনটেক্সটে আছি? আমরা যে কোনো মানুষের আপরাইজিং দেখলে মনে করি দ্যাট ইজ ভ্যালিড, দ্যাট ইজ লিগ্যাল, এটা নৈতিক, এবং আমাদের জেনারেল বায়াস থাকে বিক্ষোভকারীদের দিকে। এবং যেহেতু বিশ্বের বেশিরভাগ সরকারই জালিম সরকার, অতএব যে কোনো জায়গায় আমরা যদি প্রোটেস্ট এগেইনস্ট দ্য গভর্নমেন্ট দেখি, আমাদের কিন্তু বায়াসটা হয়ে যায় পিপলের দিকে। খুব ন্যাচারালি বাংলাদেশের মানুষ এর সেই বায়াসটা তৈরি হবে। তো তখন যখন কেউ বলে যে হ্যাঁ, খামেনি রেজিম, they call regime, not the US regime. US is a government, but when it comes to Iran, then it's a regime. রেজিম। তো তখন তারা রেজিম বলে। তো এই রেজিম, তো তারা খুন করছে, তারা মানুষ খুন করছে। তখন আর রায়োটার খুন করছে না বা রায়োটারদেরকে গুলি করছে না। ইরানে যখন এই ১৫ দিনের ঘটনা ঘটছিল, এই সো কল্ড প্রোটেস্ট, তখনও আমেরিকাতে একজন মহিলাকে, আপনার নিউজে দেখেছেন কিনা, ওদের ওই যে আইসিই যেই পুলিশ আছে, কাস্টমস এনফোর্সমেন্ট, সরি আইসিই কি যেন একটা, আমি পুরোটা ভুলে গেছি। তো ওই ওই ল এনফোর্সমেন্ট এজেন্সি, তারা একজন মহিলাকে তার গাড়ির মধ্যে গুলি করে মেরে ফেললো, জাস্ট ফর নাথিং, জাস্ট ফর নাথিং। এবং তারপর সেটা নিয়ে অনেক বড় প্রোটেস্ট সেখানেও হচ্ছে। এখন খুনি বাহিনীতে পরিণত হয়েছে কিনা, এই জিনিসগুলো যারা বলে, তারা কি জানে যে ওখানে ১০০-র উপরে সশস্ত্র বাহিনীর লোক মারা গিয়েছে? তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট বলেছে। হি ওয়েন্ট লাইভ অন ন্যাশনাল টেলিভিশন ২ দিন আগে, সম্ভবত মাসুদ পেজেশকিয়ান। তিনি বললেন যে গলা কেটে হত্যা, আগুনে পুড়িয়ে হত্যা, তারপরে গুলি করে হত্যা, রাষ্ট্রীয় বাহিনীকে। রাষ্ট্রীয় বাহিনীকে। এই কাজগুলো যে মুখোশধারী লোকেরা করেছে, তারা ইরানি হতে পারে না, কেননা এটা ইরানি জাতির সংস্কৃতি না। তিনি খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যদিও আমার নিজের অনেক অবজেকশন আছে পেজেশকিয়ান গভর্নমেন্টের প্রতি, এবং এটা যে কারো কোনো সরকারি সমালোচনা উঠে না, উঠছে না। তাই না? নিষ্পাপ মাসুম তো এখানে কেউ না। কিন্তু এই যে উনি বললেন, ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট নোট করলেন, যে যারা মুখোশ পরে এসেছে তারা বিদেশি ভাড়াটে সন্ত্রাসী। কেন কোনো ইরানি তার ফেলো ইরানিয়ানকে গলা কেটে হত্যা, আগুনে পুড়িয়ে হত্যা এই কাজ করতে পারে না। আমরা সিরিয়াতে যখন এক যুগ ধরে যা কিছু ঘটানো হইল, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো দেখেছি, আগুনে পুড়িয়ে হত্যা, জাস্ট আইসিস টেমপ্লেট। তো এই জন্য যদি খুনি বাহিনীতেই পরিণত হবে, তাদের ১০০ লোক তো মারা যাওয়ার কথা না, তাই না? এই জন্য এই জিনিসগুলো আমাদের নিউজ সোর্সটা ট্র্যাক করতে হবে, যে নিউজটা কোথা থেকে আসছে। জাস্ট একটা অংশ দেখা যাচ্ছে নাকি আর একটা অংশ মিস যাচ্ছে। আমরা একটু গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলবো। সেটি হচ্ছে ইরানের অর্থনৈতিক পরিস্থিতি। আপনি জানেন যে আসলে লম্বা সময় ধরে তারা স্যাংশনের মুখে আছে। অসংখ্য স্যাংশন ইরানের, যে কারণে আমরা দেখছি ইরান অর্থনৈতিকভাবে ধুঁকছে বেশ দীর্ঘকাল থেকেই। কিন্তু অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও আমরা দেখি ইরানের জনগণের মানুষের টাকায় ইরানের যে প্রক্সি গ্রুপগুলো আছে, হিজবুল্লাহ বা অন্যান্য, এদেরকে তারা পেট্রোনাইজেশন করছে, তাদেরকে ডোনেট করছে, তাদের পেছনে অসংখ্য টাকা-পয়সা খরচ করছে। আ ক্ষুধার্ত মানুষদেরকে রেখে আ তাদের নীতিবাক্য, এই বিষয়টা নিয়ে আপনার আসলে পর্যবেক্ষণ কি বলে? যেখানে অর্থনৈতিক সংকটের অর্থনৈতিক সংকট সত্ত্বেও তারা তাদের প্রক্সিদেরকে টিকিয়ে রাখছে, ফ্যাসিলিটেট করছে। এটা শব্দের খেলা। যখন আমেরিকা বলে তখন বলে এলআই, আর যখন ইরানের ক্ষেত্রে তখন ইট বিকামস প্রক্সি। যখন when it comes to America, then it's a government. When it comes to ইরান, তখন রেজিম বলে। তো এই যে শব্দের খেলা, আমরা এই শব্দের খেলাগুলো খুব ভালো করেই জানি, কিন্তু হয়তো বেশিরভাগ মানুষ জানে না, এবং এই জন্যই মিডিয়া জিনিসটাই ইটসেলফ একটা প্রপাগ্যান্ডা মেকানিজম। তো এই যে এই কথাগুলো, যে ক্ষুধার্ত মানুষকে রেখে অন্য জায়গায় অস্ত্র, এবং মাহসা আমিনির প্রোটেস্টটা যখন হয় ২০২২ সালে, তখন আমরা এই স্লোগানগুলো ইরানের অভ্যন্তরে শুনেছি, যে কি বলছে, যে ইরানের মিলিটারি ইরানের জন্য, ইরানের অস্ত্র ইরানের জন্য, নট ফর এনিবডি এলস। এই কথার মাধ্যমে স্লোগান, ইরানি জাতির হৃদয়ের স্লোগান কিনা আমি জানি না, বাট এই স্লোগানটার মাধ্যমে ফিলিস্তিন কজকে ওই জায়গাতে মেরে ফেলা হয়, ওই জায়গাতে ডিনাই করা হয়। বাট ইসলাম কি শুধু মুসলিমদের জন্য? ইসলাম কি বিশ্বব্যাপী একটা আন্দোলন না? আল্লাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি বিশ্বব্যাপী আন্দোলনের জন্য কোরআন নিয়ে আসেননি? নাকি তিনি কোরআন নিয়ে এসে শুধু, যে ঠিক আছে আলী আর খাদিজা ইসলাম গ্রহণ করেছে, ৩ জনে মিলে আমি একটা ইসলামী রাষ্ট্র বানায় নিলাম, এইটুকু জমির মধ্যে, বাকিদেরকে আই ফরগেট দেম? না। তো ইসলাম বিশ্বব্যাপী রপ্তানির একটা জিনিস, এবং সেই জন্য আপনার অস্ত্র লাগবে। ক্ষুধার্ত মানুষ নীতিবাক্য শোনে না? শোনে।
আমরা মুসলিম, আমরা মুসলিম। ইমাম খোমেনি বলেছিলেন, মরহুম ইমাম খোমেনি, বাই দ্য ওয়ে অনেকে মিস্টেক করে খোমেনি আর খামেনি, আপনি তো অবশ্যই এটা জানেন। তো ইরানি ইসলামী বিপ্লবের নেতা তিনি বলেছিলেন যে, যদি তারা আমাদেরকে অর্থনৈতিকভাবে অবরোধ করে, তারা জেনে রাখুক আমরা রমজানের সন্তান, আমরা রোজা রাখি, না খেয়ে থাকি। আর যদি তারা আমাদেরকে সামরিকভাবে অবরোধ করে, তারা জেনে রাখুক আমরা কারবালার সন্তান। তা আমরা মুসলমান, আমরা বছরে ৩০ দিন না খেয়ে থাকি এবং আরও অন্য সময় না খেয়ে থাকি, এবং যদি ক্ষুধার্ত মানুষ নীতিবাক্য শোনে না, আগে খাওয়া পরে এভরিথিং, তাহলে সেবে আবু তালিবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাছের পাতা খেয়ে, ঘাস খেয়ে তার জীবন ধারণ করতে হয়েছিল, কারণ তিনি অবরুদ্ধ ছিলেন, তার উপর স্যাংশন ছিল। তাকে কন্টেইন করা হয়েছিল একটা জায়গায়। তখন কি সাহাবীরা ইসলাম ছেড়ে দিয়েছে? ঈমান চলে গিয়েছে? আমাদের নবী ওই এক্সাম্পল পর্যন্ত সেট করে গিয়েছেন। এখন আমরা কি, ইরান কি এমন জাতি হইতে চায়? এটা ইরানি জাতির ডিসাইড করতে হবে যে আমরা খাবো, ভোগবিলাস করব, আমরা অনেক আরাম করব, তারপর ২ পয়সা দান দক্ষিণা করব। সৌদি আরব যেরকম করে, ফিলিস্তিনে মাঝে মধ্যে দান দক্ষিণা করে, বা বিশ্বে আরও অনেক জালিম রাষ্ট্র, ভোগবাদী রাষ্ট্র, তা মাঝে মধ্যে দান দক্ষিণা করে, সেরকম দান দক্ষিণা করব? নাকি আমি এক মুঠ খাবো, আমার ভাই এক মুঠ খাবে। আমি একবেলা না খেয়ে থাকলে আমার ভাই একবেলা না খেয়ে থাকবে। আমরা একসাথে না খেয়ে থাকবো, আমরা একসাথে খাবো। কিন্তু আমরা অনেক ভালো থাকবো, ওয়েস্টার্ন স্ট্যান্ডার্ড লাইফ লিড করব, তারপর মাঝে মধ্যে ফিলিস্তিনিদেরকে একটু দান দক্ষিণা করব। ইরানি জাতি কি তেমন হইতে চায়? ইরানের ইসলামী বিপ্লবের ইতিহাস তো সেটা বলে না, বা পরবর্তী আরও এত বছরের যেই মিশন ইরানের, সেটা পিপলস ট্যাক্সে সাপোর্টেড, সেটাও কিন্তু একথা বলে না। ক্ষুধার্ত মানুষ নীতিবাক্য শোনে না, ক্ষুধার্ত মুসলিম নীতিবাক্য শোনে। কিন্তু একটা কথা হচ্ছে যে তারা অর্থনৈতিকভাবে ও ব এত সংকট তাদের, তারা স্যাংশনের মধ্যে আছে। তাদের দেশের অনেকে ক্ষুধার্ত যদি বলি। তো এত সংকট সত্ত্বেও তারা আ তাদের হাইপারসনিক মিসাইল দরকার। তারা সেইসব জায়গাগুলোতে ইনভেস্ট করছে। অ্যা এইটা কি বিলাসিতা নয়? হাইপারসনিক মিসাইল, তাহলে দেখেন, মিসাইল দরকার না, হ্যাঁ, হাইপারসনিক মিসাইল অনেক কস্টলি জিনিস। ইরান যদিও খুব লো কস্টে করতে পারে, বিকজ তাদের ইন্ডিজিনাস টেকনোলজি। কিন্তু আমরা অবশ্য পারচেজ করি, বাই দ্য ওয়ে। সো এটা বিলাসিতা কিনা? এখন বিলাসিতা, দেখেন, আমরা আসলে যখন কথা বলি বা চিন্তা করি, আমরা খুব একটা কুরানিক প্রিন্সিপল দ্বারা ড্রিভেন না সাধারণত, ইনক্লুডিং মাইসেলফ। বিকজ আমরা কোরআন পড়াশোনা করি না, স্টাডি করি না, যেখানে আমাদের চিন্তাধারা শেপ হয়, মোরালিটি, প্রিন্সিপলস, ২+২ = ৪ হবে না, ৩ হবে না, ৫ হবে, এইসব কিছু আকৃতি পায় ন্যারেটিভ দিয়ে, ওয়েস্টার্ন ন্যারেটিভ দিয়ে, মিডিয়া ন্যারেটিভ দিয়ে, এবং মিডিয়া ন্যারেটিভের পিছনে মিডিয়া মোগলরা কাজ করে। তো এখন দেখেন, সূরা আনফাল, কোরআনের ৮ নম্বর সূরা, সেটা ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, কাফেরদের মোকাবিলা করার জন্য তোমরা যথাসাধ্য শক্তি এবং অশ্ববাহিনী সদা প্রস্তুত রাখবে, সবসময় প্রস্তুত রাখবে, যা দ্বারা তোমরা ভয় দেখাবে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে, এবং তাদেরকে ছাড়াও অন্য আরও অনেককে, যাদেরকে তোমরা জানো না, কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। এইটা হচ্ছে মুসলমানদের মিলিটারি ডক্ট্রিন, যেটা ওয়েস্টার্ন মিডিয়া বলবে, ও দিস ইজ ভেরি এক্সপানশনিস্ট, দিস ইজ ভেরি অ্যাগ্রেসিভ। নো, এর কারণ হচ্ছে জালেমরা, কাফেররা, তাগুত, তারা মাথা থেকে পা পর্যন্ত শয়তান, এবং শয়তানকে আপনি এটা বলতে পারেন না যে আমি ২ বছর রেস্টে থাকবো, তুমি ২ বছর আমাকে জ্বালায়ও না। আপনি এক মুহূর্ত, ইউ লেট ইউরসেলফ অফ গার্ড, গো অফ গার্ড, এবং আপনি শেষ। তো আমাদের মুসলমানদের মিলিটারি ডক্ট্রিন হচ্ছে শান্তিতে এবং সমরে, যুদ্ধ চলুক অথবা না চলুক, আমরা কন্টিনিউয়াস আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি ইনক্রিজ করতেই থাকবো। আমাদের শহীদ শরীফ ওসমান হাদি কিন্তু একটা স্ট্যাটাস ছিল, তিনি বলেছিলেন, ঘাস খেয়ে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ, তাই না? ওটা কিন্তু ইসলামিক ডক্ট্রিন, ইসলামিক মিলিটারি ডক্ট্রিন। আমরা হয়তো বলতে পারি না এটা হাদির কথা, না, দিস ইজ ইসলাম। তো এই জন্য মিসাইল বানাতে হবে কিনা? অবশ্যই বানাতে হবে। ১২ দিনের যুদ্ধে আমরা দেখেছি, ইরানের যদি ওই মিসাইলগুলো না থাকতো, ইরান বিজয়ী হতে পারতো না। ইরান মিলিটারি স্ট্রাইক যখন পাল্টা মিলিটারি স্ট্রাইক যখন দেওয়া শুরু করলো ইসরায়েলে, জুন মাসের ১২ না ১৩ তারিখ যে যুদ্ধটা শুরু হলো, হ্যাঁ, তারপর ২ থেকে ৩ দিনের মধ্যে ইসরায়েল তখন ব্যাক চ্যানেলে মেসেজ পাঠানো শুরু করলো যে সিজ ফায়ার করো, সিজ ফায়ার করো, তাই না? আপনার অবশ্যই স্ট্রেংথ থাকতে হবে। কেন স্ট্রেংথ শুধু আমেরিকার থাকবে? কেন কাফেরদের স্ট্রেংথ থাকবে? কেন মুসলিমদের স্ট্রেংথ থাকবে না? আর সব প্রশ্নের ঊর্ধ্বে কোরআনের আয়াত, আল্লাহ বলছেন শান্তিতে এবং সমরে সদা যুদ্ধ প্রস্তুতিতে থাকবে, যেটা দেখলে ইভেন কেউ চিন্তা পর্যন্ত করবে না যে মুসলমানদের বিরুদ্ধে একটু কিছু করে দেখি, মনে মনে পর্যন্ত ভাবার সাহস করবে না। আনফর্চুনেটলি ওই জায়গায় আমরা আমেরিকাকে বসায় ফেলছি, যেখানে বাংলাদেশের মানুষ বা বিশ্বের মুসলমান, মেজরিটি মুসলমান
অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের বাইরের মেজরিটি মুসলমান, তারা ইভেন ভাবার সাহস পর্যন্ত করে না যে আমরা আমেরিকার সাথে মিলিটারিলি টক্কর লাগাবো। ইভেন স্বপ্নেও ইভেন কখনো দেখে না যে আমি আমেরিকার সাথে ফাইট করতেছি বা সামথিং। এই লেভেলে তারা নিয়ে গেছে, যে পজিশনে মুসলমানদের থাকার কথা ছিল। বিকজ উই অ্যাবান্ডন দ্য কোরআন। দিস ইজ কোরআনিক পলিসি। না, একদম যথার্থ বলেছেন। আসলে আমরা একটু বর্তমান আন্দোলনের মোটিভটা নিয়ে একটু কথা বলতে চাই। বর্তমান যে ইয়াং জেনারেশন যারা আন্দোলন করছে আমরা দেখছি যে তারা আসলে আধুনিক গণতন্ত্রের জন্যই তারা আসলে বলছে তারা মোল্লাতন্ত্র আসলে দেখতে চায় না। সেক্ষেত্রে আমরা দেখি যে শাহকেও তারা অনেকে চায় না, কিংবা বর্তমানে যে খামেনির যে পুরনো মডেল তারা এটিতে চাচ্ছে না। আ এই যে সামগ্রিক যে পরিস্থিতি, এখনকার যে আসলে ইরানের যে ক্রাইসিসটা আসলে, সেক্ষেত্রে আসলে সরকার কিভাবে এটা মোকাবেলা করতে পারে বলে আপনি মনে করেন? সরকার মোকাবিলা কিভাবে ইন ফিউচার করতে পারে? বর্তমানে তো দাঙ্গা কমপ্লিটলি কন্ট্রোলে চলে এসছে। আর সামনে আবারও হবে, হ্যাঁ হবে। এবং সামনে আবারও এরকম গোলাগুলি হবে, উভয় পক্ষের মানুষ মারা যাবে, আবারও মারা যাবে। এর থেকে ডিফারেন্ট কোনো কন্টেইন করার উপায় বা কন্ট্রোলের উপায় নাই, আনলেস ইরানি জনগণ মেজরিটি বলে যে ঠিক আছে আমরা ৩ বেলা বদলে ২ বেলা খেয়ে থাকবো। স্টিল আমরা আমাদের ইসলামিক কোরআনিক মিলিটারি ডক্ট্রিন অনুযায়ী আমরা আমাদের এটা কন্টিনিউ করব। কেউ বলে যে না শাহের শাসন ফিরে যাওয়া না, ইরানের যারা বামপন্থী, আমরা বাংলাদেশের শাহবাগী কথাটা বলি, এটা এখন একটা এস্টাবলিশ ভোকাবুলারি, সো ইটস ওকে টু ইউজ দিস ওয়ার্ড। তো এই ইরানি শাহবাগী যারা, ইভেন তারা পর্যন্ত শাহকে নিয়ে হাসে। শাহ তো মরে গেছে। শাহের ছেলে যে বেঁচে আছে, আমেরিকাতে যিনি আছেন। হ্যাঁ, তো সে কমপ্লিট জায়নিস্ট। তো এই জায়নিস্ট শাহের যে ছেলে, এই ছেলেকে নিয়ে ইরানি বামপন্থীরা পর্যন্ত তামাশা করে। এবং দেখেন ইরানের যে রেজিম চেঞ্জ চেষ্টা আমেরিকার, এইখানে প্রথম কথা ইরানি জাতি বিদেশি কারো শাসন গ্রহণ করবে না। বেশিরভাগ জাতিই চায় না। যদিও আমরা বিদেশিদের অধীনে ছিলাম বাংলাদেশিরা এবং এই ভূখণ্ডের মানুষরা। কিন্তু ইরানি জাতি কখনো বিদেশি শাসকের অধীনস্থ থাকেনি। তাহলে ইরানি জাতির ক্ষেত্রে আমেরিকার অপশনটা কি? আমেরিকার অপশন হচ্ছে যে তারা তাদের ভাষায় রেজিমকে উল্টে দিয়ে তারা সেখানে আরেক ইরানিকে বসাবে। আচ্ছা, সেই ইরানিকে শাহের ছেলে। যেই শাহের ছেলেকে ইরানের শাহবাগীরা পর্যন্ত উপহাস করে। তাহলে ইরান এর বসানোর জন্য আমেরিকা কি ৪৬ বছরে একটা ম্যাজিক্যাল পারসন তৈরি করতে পারে নাই? যেমন আমাদের বাংলাদেশ এখন ডক্টর ইউনূস আমেরিকান সিটিজেন, সে এসে শাসন করছে এবং পিপল আর ইনফ্যাচুয়েটেড। মানুষ খুব খুশি, শুরুর দিকে ছিল। এখন যথেষ্ট আবেগ কমে গেছে, ইউনূস আবেগ। বাট ছিল ইউনূস নোবেল বিজয়ী, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। ইরানের জন্য কি এরকম একটা গুড অপশন, গুড ইরানি, যাকে মানুষ সব দিক দিয়ে মনে করবে বাইরে দিয়ে খুব ভালো, খুব ভালো, এরকম এখনও তৈরি করতে পারেনি? আমেরিকার কি এতই দৈন্যদশা হলো যে আমেরিকা ওই মরা শাহের আধমরা পুত্রকে সামনে নিয়ে আসবে এবং বলবে যে এটাই অপশন? ইরানিরা তো এটা অ্যাকসেপ্ট করছে না। ইরানিরা মোল্লাতন্ত্র চায় না, ইরানিরা গণতন্ত্র চায়। লেটস আস্ক দি ইরানিয়ান পিপল, লেটস গো ফর আ ভোট। আমাদের এরকম হ্যাঁ না ভোট না, যেটা আমাদের ৫০টা লোডেড কোয়েশ্চেন আছে। হ্যাঁ অথবা না, তোমরা ইসলামী হুকুমত চাও কি না? ইরানের ইসলামী বিপ্লবের পর ওখানকার যারা শাহবাগী, তখনকার সেকুলার, নাস্তিক, কমিউনিস্ট এবং এরকম যারা, তারা কি করলো? যখন ইসলামী হুকুমত হবে এটার কথাবার্তা উঠলো, তখন তারা মিছিল নামায় দিল, বেপর্দা মেয়েদের মিছিল। সেই মিছিল ইভেন এখনকার প্রোটেস্ট, সকল প্রোটেস্টগুলোর চেয়ে ওই মিছিল বড় ছিল। আমরা তো এই হিস্ট্রিগুলো স্টাডি করেছি, আমরা জানি, আমরা এগুলো অনলাইনে কেউ যদি ঘাটে সে পাবে। তারপর সেটার জবাবে ইমাম খোমেনি বললেন, তোমরা চাদরী মহিলা যারা, চাদর পরা অর্থাৎ হিজাবি মহিলা যারা, তোমরা একটা মিছিল করে দেখিয়ে দাও যে কারা বড়, কারা ইরানের পালস। তোমরা ইরানের পালস তোমরা দেখা দাও, না যে ওদেরকে মারধর করব না। তো এখনও ইসলাম ইরান সেই পলিসিতেই আছে। দেখেন, যারা রায়ট করেছে এই ১৫ দিনে, তারা রাতের বেলা মুখে মুখোশ পরে এসে অগ্নিকাণ্ড ঘটিয়েছে, মানুষ হত্যা করেছে, এগুলো করে আবার ফিরে গেছে। দিনের বেলা করেনি। আমরা জুলাই বিপ্লব করেছি বাংলাদেশে, আমরা রাস্তায় দিনের বেলা চলাফেরা করেছি, দিনের বেলা আমরা প্রোটেস্ট করেছি, দিনের বেলা পুলিশের এগেনস্টে গিয়েছি। আমাদের সমস্ত বিপ্লবী কেউ রাতের বেলা মুখে মাস্ক পরে যায়নি। মুখে মাস্ক পরে গোপনে কারা যায়? সন্ত্রাসী ছাড়া আর কারা? যারা একটা গুড লাইফ লিড করতে, যারা শহীদ হইতে চায় না। কারণ পরদিন সকালে সে ঘুম থেকে উঠে তার কফি চায়, সে তার ব্রেড চায়, সে তার বাটার চায়, সে তার দুনিয়াবি এনজয়মেন্ট চায়, অতএব সে মুখটা ঢেকে যায়। কিন্তু আমাদের শহীদেরা কিন্তু জুলাই বিপ্লবে মুখ ঢাকা ছিল না।
তারা প্রকাশ্য দিবালোকে গুলির মুখে দাঁড়িয়েছে, কারণ সে শহীদ হতে চেয়েছে, আল্লাহর কাছে যেতে চেয়েছে। এবং আজকে গতকালকে ইরানে যে ৬০ লক্ষ লোক রাস্তায় নেমেছে, এই ৬০ লক্ষ মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, পর্দানসীন, বেপর্দা মহিলা, সবাই যে নেমেছে, তারা সেই রকম মানুষ যারা লুকিয়ে কিছু করার না, তারা প্রকাশ্যে সেখানে ক্যামেরা এসেছে। তো আমাদের এটা কন্ট্রাস্ট দেখতে হবে। ইভেন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগ যখন ম্যাসাকার চালাচ্ছিল জুলাই বিপ্লবের সময় এবং প্রিভিয়াসলি, তারাও ওপেন ফেসেই ছিল, তাদের পর্যন্ত ওইটুকু সাহস ছিল। তাহলে ইরানে এই যে মুখে মাস্ক পরে যারা আসছে, মেডিকেল মাস্ক অথবা টোটাল কমপ্লিট ফেস মাস্ক, এরা যে আসছে, তারা আসলে কারা? এতই ভীতু যে তারা বাই ফেস, ওপেন ফেসে আসতে পারে না, দিনের বেলা আসতে পারে না, দিনের বেলা কনফ্রন্ট করতে পারে না, রাতের বেলা চোরাগোপ্তা হামলা চালিয়ে যায়। ইরানের প্রেসিডেন্ট এক্ষেত্রে খুবই ক্লিয়ারলি পয়েন্ট আউট করেছেন যে না, এটা ইরানি জাতি এমন না, এরকম ভীরু, কাপুরুষ, এরকম সন্ত্রাসী, আগুনে পুড়িয়ে মারা, গলা কেটে মারা, এগুলো ইরানি জাতির কোনো কালচার না। ইরান যেটা অনেক কিছু পার করেছে। কিন্তু একটা কথা বলতে চাই, আপনি জুলাই গণঅভ্যুত্থানের সাথে অনেক কিছু রিলেট করেছেন, কথা বলেছেন। সেক্ষেত্রে আমি একটা বিষয় বলতে চাই যে আমরা দেখেছি ২৪-এর যে আমাদের বাংলাদেশের গণঅভ্যুত্থানটা হয়েছে, সেখানে আমরা দেখেছি শেখ হাসিনা সরকার তখনকার আ জনগণকে ভয় পেয়ে আসলে ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল। সেম ঘটনা কিন্তু আমরা দেখেছি ইরানে হয়েছে। তারা কি আসলে এতটাই ভয় পায় আসলে ইরান? যে কারণে আমাদের মতো কি তারাও ওই যে এবার ব্ল্যাক আউট করে দিল? এইটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন। এটা একটা ক্রিটিক্যাল কোয়েশ্চেন কেন? কারণ ইন্টারনেট একটা কমিউনিকেশন টুল এবং ইটস লাইক এ ডাবল এজড সোর্ড। আপনার ২ ধারেই কাটবে। এখন কোন দিকে যে এটা কাটবে, দেখেন, আমি টু পুট থিংস ইনটু কনটেক্সট, ইরান সরকার ইন্টারনেট বন্ধ করে দিল। ইলন মাস্ক শুধু এবারে না, ১২ দিনের যুদ্ধ যখন চলে ২০২৫ সালের জুন মাসে, সেই যুদ্ধ চলাকালীন যখন ইসরায়েল প্রথম স্ট্রাইক করল, টুইটারে, মানে এখন যেটা এক্স, ইলন মাস্কের প্ল্যাটফর্ম, সেইখানে অনেক কেউ লিখলো যে ইলন মাস্কের এখন সময় হয়েছে টু টার্ন দ্য বিমস অন, অর্থাৎ ইলন মাস্কের যে স্যাটেলাইট আছে স্টারলিংক, সেটা স্যাটেলাইট থেকে ইন্টারনেট ইরানি জনগণকে দেওয়ার জন্য। ইলন মাস্ক ওই পোস্টটা শেয়ার দিয়ে লিখলো দ্য বিমস আর অন, অর্থাৎ ইরানের জন্য ইলন মাস্ক ইন্টারনেট প্রোভাইড করছে। ভেরি গুড, সোয়াবের জন্য। ইলন মাস্ক বেহেশতে যেতে চায়, তো কেন দিচ্ছে? ফ্রি অফ কস্ট। আমাদের বাংলাদেশে এই টার্মিনালগুলো ২৬,০০০ টাকা, মিনি যেটা, ওটা সেল হয় মাসে ৫-৬ হাজার টাকা মনে হয়, এটা ইন্টারনেট বিল। ইরানে এটা অফিসিয়ালি নাই, স্টারলিংক। তাহলে ইরানের জন্য তারা যে ওটা অন করে, তাহলে ইরানের ভিতরে নিশ্চয়ই স্মাগলড স্টারলিংক ডিভাইস আছে, যেটা আমরা ওই সময় যুদ্ধের সময় জানতে পারলাম। এইরকম হাজার হাজার স্মাগলড ডিভাইস তারা পাঠাচ্ছে ফ্রি অফ কস্ট মানবতার জন্য, এত সুন্দর করে পাঠাচ্ছে, বাট সেটা কিন্তু গাজাবাসীর জন্য পাঠায় না। গাজাবাসী যখন ইন্টারনেট কাট অফ হয়, ইলেকট্রিসিটি কাট অফ হয়, তখন তারা এভাবে ইন্টারনেট দেয় না, এভাবে ইলেকট্রিসিটির ব্যবস্থা করে না যে ঠিক আছে আমরা সমুদ্র থেকে একটা ভাসমান পাওয়ার প্ল্যান্ট দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই দিলাম গাজাবাসীকে, সেটা তারা করে না। কিন্তু তারা এভাবে ইন্টারনেট সাপ্লাই দিয়েছে। কি কারণে? তাদের এত প্রয়োজন কেন? এটা ওই সময়ও দিয়েছে, এবং এই যে রায়ট চললো এই ১৫ দিন, এই সময়ও দিয়েছে। এবং ফর দ্য ফার্স্ট টাইম ইরানি সাইবার ওয়ারফেয়ার টিম, তারা স্টারলিংককে হ্যাক করে অকার্যকর করেছে। টেক ডাউন করেছে, এবং টেক ওয়ার্ল্ডে এটা একটা এটা বিশাল একটা ঘটনা, এবং সবাই এটা নিয়ে আলোচনা করছে। ফোর্বস এটাতে নিউজ করেছে। এটা অসম্ভব ফোর্বসের একটা কাজ আসলে। অসম্ভব একটা কাজ। ফোর্বসের ইনোভেশন সেকশনের আন্ডারে ফোর্বস এটা নিউজ করেছে যে ফর দ্য ফার্স্ট টাইম স্টারলিংক নেটওয়ার্ক হ্যাক করা পসিবল হয়েছে বাই দ্য ইরানিয়ান হ্যাকার্স। আমি যেটা বলছি যে ব্ল্যাকআউট, হাসিনা ব্ল্যাকআউট করেছে, সব হাসিনা করলে খারাপ, ইরান করলে ভালো। এখন ব্যাপার হচ্ছে যে আপনি ওইটা দেখার চেষ্টা করেন যে ইরানের ইন্টারনেটকে জিন্দা রাখার জন্য বা চালু রাখার জন্য কাদের নিডটা বেশি? আমেরিকার এত বেশি নিড যে ফ্রি ইন্টারনেট সার্ভিস দিচ্ছে এবং আগে থেকে ডিভাইস স্মাগল করে সেখানে পাঠিয়ে রেখেছে। তার মানে নেটওয়ার্কিং এটাকে বলে কি ফিজিক্যাল লেয়ার, ইন্টারনেটের যে প্রাথমিক লেয়ার, এবং উপরের যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোতে তারা অনেক কিছু করে। এবং টপ লেয়ার বলতে আমরা বুঝি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া। এবং ওই সোশ্যাল মিডিয়া আমার লেখা আপনি পাবেন না, কিন্তু কোনো বিশেষ ব্যক্তির লেখা আপনার নিউজ ফিডে এমনিই আসতে থাকে। এইভাবে অ্যালগোরিদমের মাধ্যমে একটা সোসাইটির সাইকোলজি চেঞ্জ করা হয়, ঝোঁক তৈরি করা হয়। একটা জিনিস ভাইরাল করে দিয়ে ২৪ ঘন্টার মাথায় একটা দেশের জনগণকে রাস্তায় নামিয়ে আনতে পারে ফেসবুক, টুইটার, এলন মাস্ক, জাকারবার্গ, তারা এটা করতে পারে। সো এই টুলসগুলো তারা দীর্ঘদিন ধরে ডেভেলপ করেছে, এবং এই সমস্ত টুলস
তারা কখন অ্যাপ্লাই করতে পারে? যখন ইন্টারনেট থাকে। ইরান সরকার যখন ওই গোড়ায় হাত দিয়েছে, ইন্টারনেট অফ করে দিয়েছে, তখন তারা বুঝেছে না আমাদের তো গলা চাপ দিয়ে ধরছে। এটা তো করা যাবে না। সো তারা আগে থেকে ডিভাইসগুলো পাঠিয়ে রেখেছে এবং এই যে রায়ট চলল এতদিন, এই সময়ে আমরা ইসরায়েলি মিডিয়াতে সবার আগে ভিডিও পেয়েছি। ইরানি মিডিয়া আমাদের অন দ্য গ্রাউন্ড অনেকের সাথে অ্যাক্সেস আছে ইরানে এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সাথে। তাদের কাছে আমরা ভিডিও পাওয়ার আগে আমরা ভিডিও পেয়ে যাচ্ছি ইসরায়েলি মিডিয়ায়। কেন? কেননা ওই যে স্টার্লিং ডিভাইস ওগুলো দিয়ে তারা এই ভিডিওগুলো পাঠায় তাদের প্রভুদেরকে বলছে যে আমরা আমাদের কাজ করেছি বা আমাদের অ্যাসাইলাম দেয় বা আমাদের ডলার দেয় বা আমাদের বিদেশ নিয়ে যাও, আমাদের আরামের ব্যবস্থা করে দাও। এই জন্য তাদের ইন্টারনেটটা দরকার। হ্যাঁ, ইন্টারনেট মানুষের কমিউনিকেশন টুল, কিন্তু যখন সেটা এরকম কাজে ব্যবহার হচ্ছে এবং আমরা সবাই জানি ফেসবুকের অ্যালগরিদম এখন যেমন হাদিকে আপনি আর ফেসবুকে দেখবেন না, অনেক কমে গিয়েছে। তো এগুলো অ্যালগরিদমের খেলা এবং ওইটা দিয়ে তারা মানুষের সাইকোলজিতে মাইন্ড গেম খেলে। আমাদের তো সেটা খেয়াল রাখতে হবে এবং আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছি শেখ হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এরপর আমরা যদি একটা ভালো সরকার বাংলাদেশে বসাই এবং ইন্ডিয়া থেকে শেখ হাসিনা যদি ইন্টারনেট দিয়ে কমান্ড পাঠায়, কথা বলে, বলে এখানকার আওয়ামী লীগারদেরকে উজ্জীবিত করে, করে রাস্তায় নামায় এবং সেটা যদি আমরা বন্ধ করতে না পারি এবং যদি ফেসবুক দিয়ে বুস্ট করে, মার্ক জাকারবার্গ যদি ওইগুলো অ্যালগরিদমিক্যালি বুস্ট করে, তখন আমাদের সরকার কি করবে? মেবি ২৪ ঘন্টার জন্য ইন্টারনেটটা আমরাও বন্ধ করতে চাইবো যে আমাদের ভালো সরকারও যেন প্রয়োজনের স্বার্থে বন্ধ করতে পারে। সেটা আমরা কখনো ওই সিচুয়েশনে যাইনি দেখে ইন্টারনেট বন্ধ হলেই আমাদের মনে হয়, ও এটা খারাপ কাজ। ও এটা মনে হয় জনগণের কণ্ঠরোধ করছে। ও মনে হয় ইন্টারনেট ব্ল্যাক আউট করে ম্যাসাকার চালাচ্ছে। ওয়েস্টার্ন মিডিয়ায় কথাগুলো বলেছে, ওগুলো অনুবাদ মিডিয়া হয়ে, কারণ বাংলাদেশি মিডিয়া এখন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ডেস্ক নাই। তাদের ইন্টারন্যাশনাল ডেস্ক মানে হলো ট্রান্সলেশন ডেস্ক। কারণ তাদের কোথাও বিভিন্ন দেশে অন দ্য গ্রাউন্ড রিপোর্টার নাই। তারা ট্রান্সলেট করে, করে রয়টার্স, এপি, বিবিসি এগুলো যা লেখে ওগুলো ট্রান্সলেট করে লেখে। সেখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়া সেলিব্রিটিরা লেখে এবং তারপর আমি ফেসবুকে দেখছি ইরানে ইন্টারনেট ব্ল্যাক আউট করে ফ্যাসিবাদী কায়দায় খামেনি গণহত্যা চালাচ্ছে। হোয়াট? তোমরা চিন্তাও করতে পারো না যে একটা ভালো সরকার ইন্টারনেট কখন বন্ধ করা লাগতে পারে এবং সেটা হয়েছে ইলন মাস্কের ফ্রি স্টারলিংক সেটার খুব ভালো একটা প্রমাণ। আ আমরা অনুষ্ঠান শেষের দিকে আছি মোটামুটি। সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু ছোট্ট করে বলি, সেটা হচ্ছে জনগণ যখন বিরুদ্ধে চলে যায় তখন কিন্তু আসলে পতন কোনো স্বৈরাচারের ঠেকানো সম্ভব না। কেউ বলেন যে আসলে সাধারণ মানুষ, ইরানের সাধারণ মানুষ যদি সত্যিকার অর্থেই তারা যদি সরকারের বিরুদ্ধে চলে যায়, সেক্ষেত্রে তাদের যত প্রশাসন বা তাদের যে ব্যবস্থা আইআরজিসি বলি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি, ঠেকিয়ে রাখা যাবে না যদি বিরুদ্ধে চলে যায়। তো ইরান কি আসলে আমরা তো দেখেছি অনেকবার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে এবং কিছুদিন পর ইরানে আন্দোলনের ইতিহাস কিন্তু আমরা দেখি। আ তো সেক্ষেত্রে ইরান কি আ পতনের জন্য প্রস্তুত কিনা আপনার কি মনে হয়? ইরানের ইমিডিয়েটলি সরকার কোলাপস করবে কিনা? আমার তো মনে হয় না। সরকার একটা জিনিস আর ইসলামী হুকুমাত বা শাসন ব্যবস্থা একটা জিনিস। ইরানের শাসন কাঠামো আমাদের বুঝতে হবে। আমরা যেই প্রেক্ষাপটে বসে ইরান নিয়ে আলোচনা করি বা বাংলাদেশের মানুষজন যখন দেখে, ওই প্রেক্ষাপট কিন্তু বেলায়েতে ফকি কনসেপ্টটা বোঝেই না। তারা মনে করে খামেনি একটা রিলিজিয়াস সুপ্রিম লিডার, অতএব সে সবকিছু চালায়। এরকম একটা কিছু ইমাজিন করে নেয়। বাট ইরানের শাসন কাঠামোতে যেই ব্যালেন্স অফ পাওয়ার আছে, যেমন যেমন আমরা জানি যে সুপ্রিম লিডারের ক্ষমতা কিন্তু অনেক কম। সুপ্রিম লিডারের ক্ষমতা অনেক লিমিটেড। প্রেসিডেন্টের ক্ষমতা লিমিটেড। প্রত্যেকেরই ক্ষমতার চেক অ্যান্ড ব্যালেন্স আছে। যেমন প্রেসিডেন্টের ভাই যখন জেলে যায়, তখন প্রেসিডেন্ট সেটা ঠেকাতে পারেনি ডক্টর হাসান রুহানি। তাই না? তো আ সুপ্রিম লিডার মানেই যে তার হাতে এরকম সব ক্ষমতা আছে তা না। এখন জনগণ যদি রিয়েলি না চায়, তখন অবশ্যই ইসলামিক শাসন ব্যবস্থা ডিসলভ করে দেওয়া উচিত। কিন্তু এখন বর্তমানে ইরানের জনগণ কি ইসলামিক শাসন ব্যবস্থা চাইছে না? আমি তা মনে করি না। কেন? টাইম অ্যান্ড টাইম এগেইন ইরানের জনগণ প্রমাণ করেছে যে তারা রাহবারের অনুগত এবং এই আনুগত্য আমাদের সমাজের পলিটিক্যাল লিডার আনুগত্যের মতো না। আমি যখন বলি যে আমি আমার বাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি যদি বলি এরকম, আপনি কি মনে করবেন যে আ শেখ হাসিনাকে যেরকম তেলাইতো সেরকম? ওই অয়েলিং না। ইউ রেসপেক্ট ইউর ফাদার। আমার বাবাকে আমি রেসপেক্ট করব, আপনার বাবাকে আপনি রেসপেক্ট করবেন। লাইক এ ফ্যামিলি। আপনার ফ্যামিলিতে আপনি আপনার বাবাকে রেসপেক্ট করেন। ইসলামে ইরানে এবং মোর দ্যান দ্যাট শিয়া মুসলিমদের ভিতরে আলেমের সাথে জনগণের যে সম্পর্ক এবং ইসলামী ইরানে ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ নেতার সাথে জনগণের যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে পিতা এবং সন্তানের সম্পর্ক। ওটা আত্মিক। অনেক বেশি আত্মিক সম্পর্ক। সেটার কি প্রমাণ আমি আজকের কথার মধ্যে বলেছি। যখন ইমাম খোমেনি ১০ বছর ইসলামী হুকুমাত চালানোর পর ইন্তেকাল করেন,
তখন শুধু তার ইন্তেকাল নিউজ শুনেই মারা গিয়েছে মানুষ হার্ট অ্যাটাক করে, এবং তারপরেও অনেকে মারা গিয়েছে, এবং কি পরিমাণ মানুষ শোকাহত ছিল এগুলো ভিডিও সব জায়গায় অ্যাভেলেবল, মানুষ এগুলো ডকুমেন্টেড হিস্ট্রি। তো ওই জাতি, যেই জাতি এতিম না, আমরা কিন্তু এতিম জাতির মতো, আমাদের লিডার আসে 2 দিন পর যায়, আমরা লিডারকে লাথি দিয়ে নামিয়ে দেই, আবার কাউকে জোর করে নিয়ে আসি, বিদেশি প্রভুরা বসায় দেয়, নানান কলা কৌশল হয়। ওয়েস্টার্ন ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে এই লুপহোলগুলো আছে, ব্যাক চ্যানেল আছে, তারা ওটাতে কাজ করতে পারে। ইরানের জাতিকে, সমাজটাকে আমাদের বুঝতে হবে যে এই সমাজে নেতা এবং জনগণ লাইক এ ফ্যামিলি, তারা কানেক্টেড। হ্যাঁ, মেবি এটা সবসময় ফিল হয় না, আমরা কি প্রতিদিন ফিল করি আমার বাবাকে, প্রতিদিন ওকে ইমোশনালি ফিল করি বাবা মাকে, না, কিন্তু সামটাইমস তো ছেড়ে যাই না তো আমরা। কিন্তু আমরা ছেড়ে যাই না। আমাদের একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকে, ফাদার ইজ অলওয়েজ এ ফাদার। এই জিনিসটা ইরানের সমাজে আছে। সরকার আসে যায়, কিন্তু রাহবার তিনি কিন্তু সেই অভিভাবকের জায়গায় আছেন। তো এই রকম একটা সমাজকে আপনি সরকার ফেলে দিতে জি। পারেন, কিন্তু আপনি এই সমাজ কাঠামোকে কি ভেঙে ফেলতে পারবেন? 2 দিনেই কি আপনি ইরানি জাতিকে বলবেন যে তোমার কোনো অভিভাবককে তুমি ফিল করো না? আপনি কি একটা সন্তানকে বলতে পারবেন যে তোমাকে ৫,০০০ টাকা দিলাম, কাল থেকে তুমি মায়ের কোলে উঠো না? এটা তো এত সহজ হয় না। ইট টেকস টাইম। একটা জাতিকে ব্রেইন ওয়াশ করে না হলে অনেক বছরে আস্তে, আস্তে সরানো যায়। সেই প্রচেষ্টা আমেরিকা চালু রেখেছে। তবে এত সহজেই এই জাতি ভেঙে পড়ছে না। আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে ইরানের জাতিকে সাংস্কৃতিকভাবে নষ্ট করার জন্য প্রচেষ্টা চলছে। যেহেতু প্রতিরোধ আন্দোলনের ফোরফ্রন্টে ইরান আছে এবং সামরিকভাবেও তাদেরকে ধ্বংস করার চেষ্টা চলছে। কিন্তু ইরানের ইসলামী বিপ্লব, অনেকে বলে যে একটা বিপ্লব হলো ওয়ান টাইম জিনিস, একবার হয়েছে তারপর মানুষ এখন আরাম-আয়েশ চায় না। ওয়ান টাইম বিপ্লব আর জিন্দা বিপ্লব দুটোর পার্থক্য আছে। ইরানের ইসলামী বিপ্লব হলো জিন্দা বিপ্লব, যেটা কন্টিনিউয়াসলি জীবিত থাকে। পিপল লিভ দ্য রেভলিউশন। আর পৃথিবীর অন্যান্য হিস্ট্রিতে দে ডু দ্য রেভলিউশন, দুটোর পার্থক্য আছে। তো আপনি যখন একটা ওয়ান টাইম রেভলিউশন করবেন, তারপর আপনি ওয়েস্টার্ন মডেলের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন ভালো থাকার জন্য, আপনি জাস্ট একটা ব্যক্তিকে সরিয়েছেন। কিন্তু ইরানের ইসলামিক রেভলিউশন টোটালি ডিফারেন্ট। ইরানের এগেনস্টে যারা কাজ করছে, আমি বলি যে দে আর এক্সপেরিয়েন্সিং দ্য হাসিনা মোমেন্ট। হোয়াট ডু আই কল হাসিনা মোমেন্ট? হাসিনা মোমেন্ট হচ্ছে, হাসিনা যখন ওই যে জুলাই অভ্যুত্থান চলাকালীন প্রথমে ছাত্রলীগ নামালো, তারপর পুলিশ নামালো, তারপর র্যাব নামালো, তারপর এই বাহিনী, তারপর ওই বাহিনী, তারপরে ফাইটার জেট, তারপরে হেলিকপ্টার, এরিয়াল সাপোর্ট, টোটাল যুদ্ধের মতো। তারপর কারফিউ, তারপর কী করলো? কারফিউ 2 ঘন্টা কমায়, 4 ঘন্টা কমায়, আবার কারফিউ দেয়। আবার তখন এই 8, 9টা 10টা অপশনের মধ্যে সে ঘুরছে। সে সর্বোচ্চ অস্ত্র প্রয়োগ করে ফেলেছে। আকাশ থেকে গুলি করে মানুষ হত্যা Lethal করেছে। weapon। হ্যাঁ, এটা তো আমরা এখন, এটা তো এভিডেন্ট। এটা প্রচুর এভিডেন্স আছে। তারপর সে দেখছে কাজ হচ্ছে না। তখন আবার সে সফট অপশনে ব্যাক যাচ্ছে। আবার লেস পাওয়ারফুল অপশনে নেমে যাচ্ছে। তা আমার কথা হচ্ছে যে এই যে ইউএস পলিসি অপশন টুয়ার্ডস ইরান, এইখানে যে পলিসিগুলো দেওয়া আছে, যে অপশনগুলো দেওয়া আছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল অপশনটা হচ্ছে মিলিটারি স্ট্রাইক। সেই মিলিটারি স্ট্রাইক তারা করলো কবে? ২০২৫ সালে। এর আগের অপশনগুলো স্টেপ বাই স্টেপ তারা একটা জাতিকে ট্রাবলে ফেলতে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যায়। অর্থনৈতিক অবরোধ দিতে, তারপরে ভেলভেট রেভলিউশন করে, মাহসা আমিনি কেসে তারা এটা ঘটিয়েছে ২০২২ সালে। তারপর সেটাতে যখন রেজিম চেঞ্জ হচ্ছে না, তখন তারা কি করলো? ২৫ সালে মিলিটারি স্ট্রাইক করলো। তাতেও, এবং তখন নেতানিয়াহু বলছে তোমরা সরকার চেঞ্জ করে ফেলো, আমরা তোমাদের সাথে আছি। বাট কাজ হয়নি। কিন্তু মিলিটারি স্ট্রাইকটা তো সবচেয়ে শক্তিশালী অপশন। এরপর ২০২৬ সালে এসে তাদেরকে আবারও সেই প্রোটেস্টের অপশনে ফিরে যেতে হলো, যেটা তুলনামূলক কম শক্তিশালী অপশন। তার মানে তাদের অপশন ফুরিয়ে গেছে। তারা কয়েকটা অপশনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দে আর এক্সপেরিয়েন্সিং দ্য হাসিনা মোমেন্ট। বাট বাংলাদেশ যেহেতু ছোট একটা দেশ, আর আমেরিকা যেহেতু বিশ্বব্যাপী সাম্রাজ্য, অতএব ওই জালেমের পতনে সময় লাগবে। বাট এই জালেমরা, তারা হাসিনা মোমেন্ট এক্সপেরিয়েন্স করছে। কেননা তাদের এগেনস্টে এই জালেমদের এগেনস্টে যারা আছে, তাদের ফোরফ্রন্টে আছে ইরান, এবং সেই ইরানকে তারা সর্বোচ্চ হামলা করে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ফেলেছে। এরপর তারা আবার প্রিভিয়াস অপশনগুলো ট্রাই করে দেখছে যে মিলিটারি স্ট্রাইকে কাজ হয়নি, তাহলে আবার একটা ভেলভেট রেভলিউশন করি। ইউ ট্রাইড দ্যাট বিফোর, ইট ফেইলড, ইট উইল ফেইল এগেইন। আর ইসলামী বিপ্লব যে বেগবান হচ্ছে, এগিয়ে যাচ্ছে, এটা প্রমাণ হলো ১২ দিনের যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। আমরা শেষ করব অনুষ্ঠান। শেষ করার আগে অতি সম্প্রতি সময়ে একটা ঘটনা ঘটে যাওয়া বিষয় নিয়ে আমরা আপনার কাছে একটু জানতে চাইবো। সেটি হচ্ছে যে আ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদম ছোঁ মেরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে আসলেন।
অনেকেই বলছেন যে আসলে এমন কিছু কি ইরানের ক্ষেত্রেও হতে পারে? আচ্ছা। আ এই জিনিসটা নিকোলাস মাদুরোকে যে নিয়ে গিয়েছে, ২ টো জিনিস। এক সিমিলার চেষ্টা আগে তারা করেছিল। যে ডেল্টা ফোর্স এটা অনেক নিকোলাস আগের। মাদুরোকে নিয়েছে, অনেক আগে তারা সিমিলার চেষ্টা করেছিল এবং miraculously তাদের সবগুলো আগুন ধরে ধ্বংস হয়ে নষ্ট হয়ে গিয়েছিল। এটা আ অনলাইনে আছে, পাবলিক ডোমেইনে আছে। ইমাম খোমেনিকে যখন বলা হলো যে এরকম একটা ঘটনা হয়েছে, তখন ইমাম খোমেনি বললেন যে, "আলাম তারা কাইফা ফাআলা বিআসহাবিল ফিল।" হুম। তাই না? তো এই যে তোমার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করছে তুমি কি দেখোনি? এখন একটা জাতি যদি এখলাস সহকারে কাজ করতে থাকে যে, আমি আমার সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে কাজ করছি। আল্লাহ দেখছেন যে এখানে ওদের রাডারে এটা ধরা পড়ছে না। they will be in trouble. আল্লাহ ওটাকে ব্যবস্থা করে দিয়েছে। ওই জায়গায় মরুঝড় হওয়ার কথা ছিল না। আপনার এই যে যে কি বলে ওয়েদার ফোরকাস্ট, আমেরিকার ওয়েদার ফোরকাস্ট আমরা এখনো ব্যবহার করি। এটা খুবই ভালো ওয়েদার ফোরকাস্ট। এটা ইট ডাজন্ট মিস এনিথিং। কিন্তু ওইখানে এমন মরুঝড় উঠলো যেটা হওয়ার কথা ছিল না। তারপরে সেই মরুঝড়ে তারা একজনের সাথে একজন কোলাইড করে রিফুয়েলিং ট্যাঙ্কার বার্স্ট আউট, তারপরে ফ্লেমে ওটা শেষ হয়ে গেল। তো এটা ছিল ওই সময়ের ঘটনা। বাট এখন ইরানের রেডার টেকনোলজি অনেক উন্নত, তারা এগুলো ট্র্যাক করতে পারবে। ভেনেজুয়েলাতে যেটা হয়েছে, ভেনেজুয়েলাতে মিলিটারি তাদের প্রেসিডেন্টকে সেল করে দিয়েছে। এটা এখন সবার কাছে পরিষ্কার। যদি তা না হতো, অন্তত ৫-১০ টা তো মারা যেত। আমেরিকার কেউ মারা যায়নি। এটা কিভাবে সম্ভব যে একটা মিলিটারি, যাদের এয়ার ডিফেন্স আছে, যাদের এটা আছে, ওটা আছে। হ্যাঁ, অনেকে বলবে SEAD এপ্লাই করা আছে, সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স। ইভেন ইফ ইউ সাপ্রেস এনিমি এয়ার ডিফেন্স, দে ক্যান স্টিল ফায়ার। তারা তখনও ফায়ার করতে পারে, কিন্তু এরকম কোনো ফায়ারের ঘটনা ঘটেনি। তার মানে ইট ওয়াজ অ্যান ইনসাইড জব। এখন ইরানের ক্ষেত্রে ইনসাইড জব হবে কিনা, যদি ইরানের মিলিটারি এবং IRGC এবং বাসিজ এদেরকে যদি পারচেস করা যেত, ইরানকে এতদিনে ফেলে রাখতো না, বাদ রাখতো না। এতদিনে খামেনেইকে উঠায় নিয়ে যেত, অন্যদেরকে উঠায় নিয়ে যেত। কিন্তু সেটা সম্ভব হয়নি ইন্টারনালি তাদেরকে পারচেস করা। অতএব যদি সিমিলার কিছু তারা করতে যায়, তাদেরকে আমেরিকান জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে যে আমাদের ৫০টা সোলজার কেন মারা গেল। দ্যাটস আ হিউজ আন্ডারটেকিং। তারা এমন আছে তারা এটা করতে পারে না। হ্যাঁ, আমেরিকার সেই সামরিক সক্ষমতা আছে। আমি বলব না যে ইরান ইনভিনসিবল। অবশ্যই আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় মিলিটারি ইরান সুপার আসলে এই পাওয়ার। ব্যাপারে ছেড়ে দিবে না ইরান সহজে। শেষ পর্যন্ত ফাইট করবে। ইমাম খোমেনি বলেছিলেন যে তারা আমাদেরকে, মরহুম ইমাম খোমেনি বলেছিলেন যে তারা আমাদেরকে হামলা করার ভয় দেখায়। আমাদের ৩.৫ কোটি জনগণের অধিকাংশই শহীদ হওয়ার জন্য প্রস্তুত। তারা শহীদি তামান্না ধারণ করে, তারা শহীদ হতে চায়। তারা যদি ইরানের ৩.৫ কোটি জনগণকে মেরে ফেলে, তারপর তারা ইরানকে নিয়ে যা করতে চায় করুক। ওই চেতনা ইরানি জাতির এখনো আছে আমি বলে মনে করি, এবং রাহবারের সাইয়েদ আলী খামেনি সেই পথে মানুষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সংস্কৃতি ধরে রেখেছেন, এবং ওই সংস্কৃতি ধরে রাখা জাতির ভিতর থেকেই রেগুলার তরুণেরা IRGC-তে জয়েন করছে, মিলিটারিতে জয়েন করছে, বাসিজে জয়েন করছে, এবং তারা সেল আউটস হচ্ছে না। অতএব এত সহজ না যে এরকম একটা ডিপলি রুটেড ইন ইসলাম একটা সোসাইটি তাদেরকে ২ দিনে পারচেস করে ফেলবে, মিলিটারি কিচ্ছু ফায়ার করবে না, এসে ৩ ঘন্টার অপারেশনে নিয়ে যাবে, এটা পসিবল না। অতএব এই স্ট্রাগল, এই ফাইট দীর্ঘদিন চলবে, এবং ইমাম খোমেনি যেটা বলেছিলেন যে বিপ্লবের এই বৃক্ষকে সময়ে সময়ে শহীদের রক্ত দ্বারা সিঞ্চন করতে হবে। বিপ্লব জিন্দা থাকে শহীদের রক্তে। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি ইরান রেডিও বাংলার পক্ষ থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে অন্য কোনো বিশেষ অতিথির সাথে। আর আন্তরিক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।